মাহিরা অবাক হলো, স্রোতকে এত স্বাভাবিক লাগছে কেন? সে কি কিছু জানে না, শোনেনি? মাহিরা কিছু বলার আগেই স্রোত ড্রয়িং রুমে চলে যায়। মাহিরা কিছু বলতে গিয়েও বলে না, সেও স্রোতের পেছন পেছন যায়। ড্রয়িং রুমে এসে বাড়ির সবাইকে দেখে স্রোত অবাক হয়। নৌলক সাহেব, তার স্ত্রী, সন্তান রায়হান, তার মা জাহানারা বেগম সবাই এখানে। তাদের দেখে প্রথমে অবাক হলেও পরে ধারণা করে নেয় মাহিরা দেশে ফিরেছে বলে হয়তো। সবাই দেখা করতে এসেছে, কিন্তু সবার মন খারাপ কেন? সবাই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সে কিছুই বুঝে উঠতে পারল না। খেয়াল করলো বনলতা বেগম নেই এখানে। স্রোত কিছু জিজ্ঞাসা করতে নিবে, এর আগেই কোথা থেকে যেন আচমকা বান্ধবী এসে তাকে ঝাপটে ধরে কাঁদতে থাকে। টাল সামলাতে না পেরে স্রোত পিছিয়ে যায়। স্রোত দেখল সদর দরজা দিয়ে তার বাবাও তাড়াহুড়ো করে ঢুকছে। স্রোত যেন কিছু বুঝে উঠতে পারছে না। তাহলে কি আম্মুর কিছু হয়েছে? স্রোত বান্ধবীকে ছাড়িয়ে প্রশ্ন করল, কিরে, কি হয়েছে? তোরা এই অসময়ে এখানে কেন? কাঁদছিস কেন? কি হয়েছে? আম্মু কোথায়? আপনাদের সবার মন খারাপ কেন? কেউ কিছু বলুন প্লিজ। সবাই বুঝলো স্রোত এখনো কিছু জানে না। মেয়েটা কিভাবে এই কথা বলবে কেউ বুঝে উঠতে পারছে না। এর মাঝে বান্ধবী প্রশ্ন করল, তুই কিছু জানিস না? কি জানার কথা বলছিস? বান্ধবী তখন বাড়ির অন্যদের দিকে তাকায়। তারা ইশারা করে বোঝায় স্রোত এখনো কিছু জানে না। বান্ধবী নিজেকে সামলিয়ে বোনকে উদ্দেশ্য করে বলে, তোর ফোন কোথায়? চার্জে। কাল চার্জ দিতে ভুলে যাওয়ায় এখন উঠে দেখি ফোন অফ হয়ে আছে, কিন্তু কেন? সবাই এতক্ষণে সবটা বুঝলো। বান্ধবী তখন নিজের ফোনে একটা নিউজ চালু করে, ফোনটা স্রোতের দিকে এগিয়ে দেয়। স্রোত ফোনটা নিয়ে স্ক্রিনে জলজল করে লেখা ব্রেকিং নিউজ শব্দটি দেখল। এক অতীব সুন্দরী নারীকে বলতে দেখা গেল, মধ্যরাতে পাহাড়ি দস্যুদের মুখোমুখি সংঘর্ষ হয় বাংলাদেশ সেনাদের। এক পর্যায়ে সেনা সদস্যরা দস্যুদের চারদিকে ঘেরা করে নিলে তারা বোমা হামলা করে। ফলে ঘটনাস্থলে মারা যায় অনেক দস্যু এবং সেনা সদস্য। নিহতদের চেহারা শনাক্ত করা যায়নি। মৃতদেহ ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে ঘটনাস্থল থেকে মেজর মোহাম্মদ সাহাদের ইউনিফর্মের ব্যাজ পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে মেজর মোহাম্মদ সাহাব ঘটনাস্থলে মারা গিয়েছেন। বাকিটা আর শোনা হলো না স্রোতের। এর আগেই হাত থেকে ফোনটা পড়ে যায়। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। চারিদিক কেমন ঘুরছে, অন্ধকার লাগছে, ঝাপসা হয়ে আসছে সবকিছু। শরীর যেন তার ভার ছেড়ে দিল। মাথাটা খুব জোরে কোনো শক্ত কিছুর উপর পড়ল। চোখ নিভু নিভু অবস্থায় দেখলো তার দিকে সবাই দৌড়ে আসছে। তারপর সবটা অন্ধকার। আকাশে কালো মেঘের আবরণ পড়ে গেছে। এই রৌদ্রময় দিনটাকেও ঘুটঘুটে অন্ধকার লাগছে। চারিদিকে এলোমেলো বাতাস বইছে। প্রকৃতি তার বিরূপ প্রভাব ফেলেছে। প্রচণ্ড ঝড় হচ্ছে। স্রোত কাঁদছে, বাড়ির সবাই কাঁদছে। বনলতা বেগম একটু পরপর বেহুশ হয়ে যাচ্ছেন। স্রোত না পারছে ওনাকে সামলাতে, না পারছে নিজেকে সামলাতে। আকাশে যেন আজ বাদ ভেঙেছে। সেও স্রোতের সাথে পাল্লা দিয়ে কাঁদছে। থামার কোনো নামই নেই। এর মধ্যেই অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল। মাত্রই বাড়ির সামনে এসে থামলো যেন। স্রোত তখনই দৌড়ে বেরিয়ে গেল। তার পেছন পেছন ছুটল বান্ধবী, মাহির আর নয়না। মেয়েটাকে আটকানো তাদের উদ্দেশ্য। স্রোত থামল অ্যাম্বুলেন্সের সামনে। ঝড় তার তাণ্ডব সমালতালে চালিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে ভিজিয়ে দিল সবাইকে। স্রোত দেখল দুজন লোক স্ট্রেচারে করে সাদা কাপড়ে ঢাকা একটা মৃতদেহ বের করলো। তার পাগুলো যেন ওখানেই আটকে গেছে। এর মধ্যেই বান্ধবী মাহিরা ওকে ধরল। মৃতদেহ বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। স্রোত সবটাই অবলোকন করছে। সে যেন কথা বলতে ভুলে গেছে। গলায় শব্দরা আটকে যাচ্ছে। অনেক কষ্টে শেষ তাদের থামতে বলে নিজেকে ছাড়িয়ে ধীরে ধীরে স্ট্রেচারের সামনে গিয়ে দাঁড়ায়। কাপা কাপা হাতে মৃতদেহের মুখ থেকে সাদা কাপড়ের খানিকটা অংশ সরায়। মেহেরাত চোখ বুজে আছে। স্রোতের মনে হলো সে ঘুমোচ্ছে। কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। বৃষ্টির ফোঁটাগুলো সুদর্শন পুরুষের চেহারা দখল করে নিল। তবুও মানবের ঘুম ভাঙার নাম নেই। স্রোত চিৎকার করে উঠল। মেহরাত! সাথে সাথেই ঘুম থেকে লাফিয়ে উঠল স্রোত। নিজেকে বনলতা বেগমের বিছানায় আবিষ্কার করলো। মাথাটা ঝিমঝিম করছে। বুঝতে পারলো এতক্ষণ স্বপ্ন দেখছিল সে। তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। তবুও চেহারায় বিন্দু বিন্দু ঘাম। চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে তার। মাথা চেপে ধরে রাখলো। নিজেকে ধাতস্থ করতেই সব ঘটনা মনে পড়ল। হাঁসফাঁস লাগছে। স্বপ্নটা তো সত্যি হয়ে গেল। মেহেরাত নেই, সে চলে গিয়েছে, আর ফিরবে না।
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে দেখলো তার এক পাশে বান্ধবী, অন্য পাশে বনলতা বেগম বসা, পায়ের কাছে মাহিরা বসা। স্রোতকে উঠতে দেখেই মাহিরা বেরিয়ে গেল। প্রত্যেকের মুখেই দুশ্চিন্তার ছাপ। স্রোত পাশ ফিরে বনলতা বেগমের দিকে চাইল। উনি এতক্ষণে স্রোতকে আগলে নিয়েছিলেন। স্রোত ওনার হাত ধরে ঠোক গিলে নিজেকে ধাতস্থ করল। কাঁদল না, সে কাঁদে না, কান্না তাকে মানায় না। সে নিজেকে শক্ত খোলসা আবরণ করতে জানে। দৃঢ় কণ্ঠে বনলতা বেগমকে বলল, আম্মু, তুমি না বলেছিলে চিন্তা না করতে, তোমার ছেলে ফিরে আসবে? কই, ফিরে তো এলো না। বনলতা বেগম চুপ করে রইলেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। স্রোত আবার বলল, চুপ করে আছো কেন? বলো, কথা বলো আম্মু, কথা বলো। কথাটা বলতে গিয়ে কান্নারা গলা পাকিয়ে হাসতে চাইলেও স্রোত নিজেকে সামলে নিল। বান্ধবী বোনের এই অবস্থা মানতে পারছে না। শেষবার এমন হয়েছিল তাদের মায়ের মৃত্যুর সময়। সে বোনকে কি বলে সান্ত্বনা দিবে বুঝে উঠতে পারল না। বনলতা বেগম এবার স্রোতকে আগলে নিলেন, কান্নায় ভেঙে পড়লেন, বললেন, এমন তো কত মিশনে গিয়েছে আমার ছেলে, সব সময় তো আমার কোলেই ফিরে এসেছে। আল্লাহ যে আমার কোল এভাবে খালি করে দিবেন আমি তো বুঝতে পারিনি। স্রোত চুপ করে রইল। চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ছে না, চোখে মুখে কাঠিন্যতা। এর মধ্যে মাহিরা খাবার নিয়ে আসলো। খেয়ে নিতে বলল স্রোতকে। এমন অবস্থায় খাওয়া যায়? বনলতা বেগম চোখ মুছে খাবারের প্লেটটা নিলেন। স্রোতকে উদ্দেশ্য করে বললেন, খেয়ে নাও, জ্বরে গা পুড়ে যাচ্ছে, তোমার মেডিসিন নিতে হবে। আমি ঠিক আছি, খাবো না কিছু। আমি কয়জনকে সামলাবো বলো? একজন ছেড়ে চলে গেল, তুমি এমন করছো, কয়জনকে সামলাবো আমি? তুমি যথেষ্ট শক্ত মনের মেয়ে, এমন করবে না, ধৈর্য ধরো, নিজেকে সামলাও। ধমকে উঠলেন বনলতা বেগম। স্রোত টলমল চোখে তাকালো ওনার দিকে। তিনি খাবারের লোকমা স্রোতের দিকে এগিয়ে দিয়ে বললেন, খাও। সারা রাত কোনো খবরের জন্য অপেক্ষা করে কাল ভোরবেলায় আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে বের হব। স্রোত দু লোকমার বেশি মুখে নিতে পারল না। গলা দিয়ে খাবার নামছে না। বনলতা বেগম ওষুধ খাইয়ে দিলেন। স্রোত বিছানা থেকে নামলো, উদ্দেশ্য নিজের রুমে যাবে। নিজের পায়ে দাঁড়াতেই মাথা ঘুরিয়ে পড়তে নিলে বান্ধবী ধরে ফেলে। নিজে দিয়ে আসতে চাইলে স্রোত নিষেধ করে, শক্ত গলায় বলে, ছাড়ো আমাকে, আমি একাই যেতে পারবো। বলে বের হয়ে যায় রুম থেকে। বান্ধবী কান্নায় ভেঙে পড়ল। সে তো ভেবেছিল বোন এবার সুখী হবে, খুশিতে থাকবে, গম্ভীর শক্ত খোলসটা বের হবে। হয়েছিল। তাহলে কেন এমন হলো? বনলতা বেগমের রুম থেকে স্রোতের রুমে যেতে হলে ড্রয়িং রুমের উপর দিয়ে যেতে হয়। বাড়ির বাকি সবাই ড্রয়িং রুমেই বসেছিল। স্রোতকে সোজা হেঁটে আসতে দেখে প্রত্যেকের প্রধান আকর্ষণ হয় স্রোত। স্রোত অপলক সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো প্রতিক্রিয়া নেই। মনে হচ্ছে সে যেন ব্যাটারি চালিত রোবট, অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। স্রোতের মামা স্রোতের দিকে এগিয়ে যান। স্রোত ভ্রুক্ষেপ না করে সোজা নিজের রুমে চলে যায়। মামা পিছু ডাকলেন না। দূর থেকে মেয়ের এই অবস্থা দেখে স্রোতের বাবার চোখ দেখে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। স্রোত জোরে শব্দ করে দরজাটা বন্ধ করে ফেলে। প্রতিটা মানুষ কেঁপে ওঠে, ভয়েরা জেগে বসে। কিন্তু মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিবে? বিয়ের 3 মাসের মাথায় কেই বা চাই স্বামীহারা হতে? মেয়ের শরীর থেকে তো এখনো নতুন বউয়ের ঝলকই যায়নি। বাড়ির পুরুষ সদস্যরা চেষ্টা করছে ডিপার্টমেন্টে যোগাযোগ করতে, কিন্তু পারছে না। শুধু এতটুকুই বলা হয়েছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চট্টগ্রামে আসুন। সারাদিন দাপট দেখিয়ে অরুণ পৃথিবীবাসীকে বিষণ্ণ সন্ধ্যাবেলা উপহার দিয়ে চলে গিয়েছে অনেক আগেই। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, চাঁদ উঠেনি, হয়তোবা আজ অমাবস্যা। আকাশের কোথাও কোনো তারা দেখা যাচ্ছে না। আকাশ কি বুঝতে পারলো স্রোতের জীবনটাও ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে? স্রোত এতক্ষণ টি টেবিলের উপরে রাখা মেহেরাদের ছবিটা নিয়ে মেঝেতে বসেছিল, এক দৃষ্টিতে তাকিয়েছিল। এক ফোঁটা চোখের জলও গড়ায়নি। এই জন্যই হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তে বসে কেউ একজন বলেছিলেন, অল্প শোকে কাদর, অধিক শোকে পাতর। স্রোতের এবার নজর যায় রুমের এক পাশের দেয়ালের অনেকটা জুড়ে অবস্থান করা মেহেরাদের বড় ছবিটার দিকে। কি সুন্দর হাসছে! স্রোত তো প্রথমে এই হাসিটার প্রেমেই পড়েছিল। স্রোত হাতের ফ্রেমটা রেখে বিছানায় ভর দিয়ে উঠে দাঁড়ায়। টাল সামলাতে না পেরে বিছানার উপর পড়ে যায়। মাথাটা ভনভন করে ঘুরছে। সে আবার দাঁড়ায়, আস্তে আস্তে এগিয়ে যায় ছবিটার দিকে। হাস্যোজ্জ্বল চেহারাটাই কাপা কাপা হাতে স্পর্শ করে বলল,